আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাতুহ। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে তোমাদের বাংলা প্রথম পত্রের প্রথম ক্লাস। আমরা এই ক্লাসের মধ্যে অপরিচিত সম্পর্কে জানব। আমরা সকলে জানি অপরিচিতার লেখক হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথের জন্ম হচ্ছে কি 1861 আর মৃত্যু হচ্ছে কি 1941 সাল। এগুলো আমরা জানি। আমরা শুরুতে কাজী রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে হচ্ছে কি কিছুটা ওর হচ্ছে কি বলে লেখক পরিচিতি সম্পর্কে জানবো। ওর জন্মটা তোমরা মনে রাখবা। জন্ম হয়েছিল 1861 সালে 7ই মে। বাংলাটাও মনে রাখতে পারো 1268 বঙ্গাব্দের 25শে বৈশাখ। মৃত্যুবরণ করছিলেন হচ্ছে কি 1941 সালের 41 খ্রিস্টাব্দের 7ই আগস্ট 1348 বঙ্গাব্দের 22শে শ্রাবণ। আচ্ছা, তোমরাও যদি ইংরেজিটা মনে রাখতে পারো তাহলে বাংলাটা তোমরা অর্থাৎ ইংরেজি সালটা যদি মনে রাখতে পারো তোমরা বাংলা সনটা খুব সহজে বের করতে পারবা। সাপোজ ধরো তোমার ইংরেজি সনটা মনে আছে জন্মসাল 1861, তো তুমি যদি এই ওয়ার্ডটা থেকে 593 বিয়োগ দাও, কত 593 বিয়োগ দিলে তুমি বাংলা সনটা পেয়ে যাবা। যেমন 11 থেকে 3 গেলে 8, এটা হয়ে গেছে 5, 15 থেকে 9 গেলে হচ্ছে কি 7, 15 থেকে 9 গেলে কত 6, এটা 7 থেকে 5 গেলে 2, 1। অর্থাৎ তার জন্মসাল ছিল হচ্ছে কি ইংরেজিতে হচ্ছে কি 1861, বাংলাতে 1268। এই টেকনিকটা তোমরা মনে রাখবে। ইংরেজিটা জানলে হচ্ছে কি তোমরা বাংলাটা খুব সহজে বের করতে পারবা। ঠিক তেমনিভাবে মৃত্যুটাও মনে রাখতে পারবো। 1941 থেকে তোমরা যদি 593 মাইনাস দাও তখন কি পেয়ে যাবা বাংলা সনটা 1348। তোমরা করে দেখো 1348 আসবে। এ হচ্ছে কি টেকনিক। তোমরা এই টেকনিকটা হচ্ছে কি সকল কবিদের জন্ম মৃত্যু সাল কনভার্ট করতে পারো 593 বিয়োগ দিয়ে। ইংরেজি থেকে 593 বিয়োগ দিলে হচ্ছে কি তোমরা সকল কবিদের হচ্ছে কি বাংলা সনটা বের করতে পারবা। আশা করি তোমাদের কাজে লাগবে এটা। পিতার নাম দেবেন্দ্রনাথ ঠাকুর, মাতা সারদা দেবী। ওগুলো বেশ একটু কমন উপযোগী না। ছদ্মনাম ভানুসিংহ ঠাকুর। কাজী রবীন্দ্রনাথ ঠাকুরের ছদ্মনাম কি ভানুসিংহ ঠাকুর। ইনশাল্লাহ আমি তোমাদের সকল কবির ছদ্মনাম নিয়ে একটা ক্লাস নিব আমাদের ধারাবাহিক ক্লাসগুলো শেষ হওয়ার পর। তখন তোমরা হচ্ছে কি বিভিন্ন কবিদের কি নামে ডাকা হয়, কাকে বুড়ের পাখি নামে ডাকা হয়, রবীন্দ্রনাথ আরও কি নামে ডাকা হয়, এ টু জেড আমরা সব কিছু নিয়ে হচ্ছে কি তখন আলোচনা করবো একটা ভিডিওতে। এখন যদি এই ভিডিওতে হচ্ছে কি যদি আলোচনা করতে যাই তখন হচ্ছে কি এই ভিডিওটা অনেক লং হয়ে যাবে। জন্মস্থান কোথায়? কলকাতায় জোড়াসাঁকোল গ্রামে, আসানসোল মহকুমার চুরুলিয়া গ্রামে। তোমরা জানো সবাই। জাতীয়তা হচ্ছে কি ব্রিটিশ ভারতীয়। সমাধিস্থল কলকাতা, অর্থাৎ তাকে হচ্ছে কি কবর দেওয়া, তাকে হচ্ছে কি বলে সমাধি করা হয়েছিল হচ্ছে কি কলকাতায়। দাম্পত্য সঙ্গী মৃণালিনী দেবী। মনে রাখবে এগুলা। লেখক পরিচিতির দ্বিতীয় অংশ, অর্থাৎ তার সাহিত্য চর্চা সম্পর্কে জানবো এখানে অনেকগুলা। বাংলা সাহিত্যের প্রথম সার্থক ছোটগল্প রচয়িতা। কুষ্টিয়ার শিলয়দেহে বসবাসকালে ছোটগল্প রচনা, স্বর্ণযুগ এবং সোনারতরী ও কাব্যের শ্রেষ্ঠ কবিতাগুলো রচনাকাল। অর্থাৎ তিনি যখন কুষ্টিয়ার শিলাদহে অবস্থান করছিলেন তখন হচ্ছে কি তিনি কি করছিলেন বিভিন্ন ছোটগল্প কি করছিলেন রচনা করছিলেন। তাই এই কুষ্টিয়ার শিলাদহ সময়টাকে স্বর্ণযুগ বলা হয়। তখন তিনি বিখ্যাত কাব্যগ্রন্থ হচ্ছে কি কাব্যের শ্রেষ্ঠ কবিতাগুলো, সোনারতরী কাব্যগ্রন্থের শ্রেষ্ঠ কবিতাগুলো কি করেছিলেন রচনা করেছিলেন। সোনারতরী কিন্তু একটা রবীন্দ্রনাথের একটা কাব্যগ্রন্থ প্লাস কবিতা। তার উপন্যাসগুলো হচ্ছে কি চোখের বালি, ঘোড়া, চতুরঙ্গ, ঘরে বাইরে, শেষের কবিতা। মনে রাখবে এই আমি যেগুলো শেষের কবিতা, যোগাযোগ, ঘরে বাইরে, চোখের বালি, এগুলো খুব গুরুত্বপূর্ণ মনে রাখবা, বেশি তো নাই।
নাটক হচ্ছে কি রক্তকবরী, খুব গুরুত্বপূর্ণ। রক্তকবরী একটি নাটক, শেষের কবিতা উপন্যাস। রক্তকবরী নাটক, শেষের কবিতা উপন্যাস। রক্তকবরী নাটক, শেষের কবিতা উপন্যাস। রক্তকবরী নাটক, শেষের কবিতা উপন্যাস। এই দুটা খুব গুরুত্বপূর্ণ। আর বাকি নাটক আছে রাজা, অছলায়তন, মুক্তধারা, ডাকঘর, এগুলো তার নাটক। গল্পসমূহ ভিখারিণী 1284 বঙ্গাব্দে 16 বছর বয়সে রচিত হয়েছিল। অর্থাৎ কাজী রবীন্দ্রনাথের বয়স যখন 16 বছর, তখন হচ্ছে কি তার ভিখারিণী কি হয়েছিল, রচিত হয়েছিল। গল্পগুচ্ছ 95টি ছোট গল্পের সংকলন। অন্যান্য গল্প গ্রন্থ, সে গল্প, শল্ক, লিপিলিকা এগুলোর মধ্যে কি করেছিল, সংকলন করা হয়েছিল। সর্বশেষ রচিত গল্প কি, মুসলমানের গল্প। সর্বপ্রথম গল্প হচ্ছে কি ভিখারিণী, মনে রাখবা। সর্বশেষ গল্প হচ্ছে কি মুসলমানের গল্প। পাঠ পরিচিত, অর্থাৎ এই যে অপরিচিত গল্পটা কি নিয়ে হয়েছে তার একটা মূল বা পাঠ পরিচিতি কি থাকে, দেওয়া থাকে। আমরা কিছু এটা পড়ার পর হচ্ছে কি আমরা মূল বক্তব্যতে যাব। প্রথম প্রকাশিত হয় প্রমোদ চৌধুরী সম্পাদিত মাসিক সবুজ পত্রিকায়। কোন পত্রিকায়? সবুজ পত্রিকায়। এটা কে সম্পাদিত করে? প্রমোদ চৌধুরী। মাসিক সবুজ পত্রিকায় 1321 বঙ্গাব্দে 1914 সালে, এটা আমরা রাখবো 1914 সালে কার্তিক সংখ্যায় 1321। প্রথম গ্রন্থভুক্ত হয় গল্প সপ্তক এ, পরে গ্রন্থভুক্ত হয় গল্পগুচ্ছ তৃতীয় খণ্ডে 1927 সালে। প্রথমে কোথায় গ্রন্থভুক্ত হয়? গল্প সপ্তকে, আর পর গ্রন্থভুক্ত হয় কোথায়? গল্পগুচ্ছ তৃতীয় খণ্ডে 1927 সালে। গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো এখান থেকে কি কি প্রশ্নগুলো আসতে পারে। এখন আমরা যদি রিডিং করতে যাই তোমাদের কাজে আসবে না। এখন হচ্ছে কি আমরা হচ্ছে কি অপরিচিত গল্প সবাই পড়ছি, যে এসএসসি লেভেল আমরা খুব ভালোভাবে, যেহেতু এটা আমাদের প্রথম একদম শুরুর দিকে গল্প বলা যায়, আমরা হচ্ছে কি বাকিগুলো পড়ি বা না পড়ি, এই অপরিচিত গল্পটা প্রত্যেকে আমরা খুব ভালোভাবে পড়ছি। জাস্ট এখন যদি তোমরা একটু দেখো তোমাদেরই মনে পড়বে, তোমরা সব প্রশ্ন পারবা। সব প্রশ্ন কিন্তু অপরিচিত, মানে যা পড়ছো তার ভিতর থেকে কিন্তু আসবে। অপরিচিত কোন পুরুষের জমানিতে লেখা? উত্তম পুরুষ। শম্ভুনাথ শেখরার হাতে কি ফরক করতে দিয়েছিল? শম্ভুনাথ শেখরার হাতে একজোড়া ইয়ারিং, কি মানে কি খানের দুল ফরক করতে দিয়েছিলেন। অনুপমের বাবা পেশায় গিয়েছিলেন উকিল, অর্থাৎ উকিলাতি করতেন, কিন্তু কল্যাণীর বাবা ছিলেন ডাক্তার। শম্ভুনাথ সেন ডাক্তার, এবং শম্ভুনাথ সেনের একজন বন্ধুর কথা উল্লেখ আছে, সেও ছিলেন পেশায় ডাক্তার। এখন আমরা তিনজন ব্যক্তির হচ্ছে কি পেশা পাইছি। অনুপমের বাবা হচ্ছে কি উকিল, অর্থাৎ কল্যাণীর বাবা অর্থাৎ শম্ভুনাথ সেন হচ্ছে কি ডাক্তার, আর হচ্ছে কি শম্ভুনাথ সেনের বন্ধু হচ্ছে কি ডাক্তার। কোন কথা স্মরণ করে অনুপমের মামা ও মা একযোগে বিস্তর হাসিলেন? গায়ে হলুদের কনের বাড়িতে যে সংখ্যক বাহক গিয়েছে তাদের আপ্যায়নের কল্যাণের কিরকম নাকাল হতে হবে, সে কথা স্মরণ করে অনুপমের মামা একযোগে বিস্তর হাসিছিলেন। রবীন্দ্রনাথের অপরিচিত গল্পের মূল সুর কি, অর্থাৎ মূল বিষয়টা কি? কি নিয়ে এটা হচ্ছে কি লেখা, কোন সুরে এটি লেখা? দৃঢ় চেতনার ব্যক্তিত্বের জাগরণ, পুরুষত্বের অমানবিকতার স্ফুরণ। অর্থাৎ তোমরা দেখতে পারবো হচ্ছে কি এখানে অনুপমের মামা হচ্ছে কি, তিনি হচ্ছে কি গরিব ঘরের মেয়ে আনতে চাইতেন, আবার হচ্ছে কি তিনি হচ্ছে কি যৌতুকও চাইতেন, আবার তিনি যৌতুকও চাইতেন। এক্ষেত্রে হচ্ছে কি কোনো ডিসিশন মেকিংয়ের ক্ষেত্রে হচ্ছে কি অনুপম থেকে কোনো মতামত নিতে হতো না, মামা যাই বুঝতো তাই ডিসিশন নিত। তো এর মধ্য দিয়ে হচ্ছে কি একটা পর্যায়ে গিয়ে বিয়েটা ভেঙে যায়, অনুপম আর কল্যাণীর বিয়েটা ভেঙে যায়। ওই কল্যাণী হচ্ছে কি পরবর্তীতে হচ্ছে কি দেশের সেবায় নিজেকে নিয়োজিত করে। এটাই হচ্ছে কি বুঝেছে, যেমন নারী ব্যক্তিত্বের জাগরণ, যে কল্যাণী যা হচ্ছে কি বিয়ে ভেঙে নেওয়ার পর হচ্ছে কি তিনি হচ্ছে কি দেশের জন্য কিছু করতেছে, এটাই বোঝাচ্ছে। আর পুরুষতন্ত্রের অমানবিকতার স্ফুরণ, যে হচ্ছে কি এখানে অমানবিকতার স্ফুরণ পড়ে ওঠে মামার দিক দিয়ে, আর হচ্ছে কি যে অনুপম থেকে যে কোনো কিছুর
সিদ্ধান্ত মেকিংয়ের ক্ষেত্রে হচ্ছে কি কোনো কিছু মতামত নেওয়া হয় না, তাকে হচ্ছে কি মেরুদণ্ডহীন হিসাবে আখ্যায়িত করেছেন, এসব কিছু আর কি। অপরিচিত গল্পে কল্যাণীর মাঝে কোনটি দেখা যায়? কল্যাণীর মাঝে দেশাত্মবোধ দেখা যায়। অপরিচিত গল্পের বিশেষ দিক কোনটি? অপরিচিত গল্পের নারী ব্যক্তিত্বের জাগরণ ফুটে উঠেছে। কল্যাণীর বিয়েতে স্বীকৃতি ও মেয়েদের শিক্ষা ব্রত গ্রহণ করার পাঠকের চোখে তার কোন বৈশিষ্ট্য ধারণ পেয়েছে? পাঠকের চোখে হচ্ছে কি মূল্যবোধ দ্বারা পড়েছে, অর্থাৎ কল্যাণীর যে হচ্ছে কি দেশের প্রতি ব্রত গ্রহণ করার পাঠকের চোখে তার কোন বৈশিষ্ট্য দ্বারা পড়েছে? মূল্যবোধ দ্বারা পড়েছে। গজানন বলতে কাকে বোঝানো হয়েছে? গজানন বলতে গণেশকে বোঝানো হয়েছে। অপরিচিত গল্পে ফলের মতো গুটি বলতে কি বোঝানো হয়েছে? অনুপমের নিষ্পদ জীবনকে বোঝানো হয়েছে। রক্তকবরী এটা একটা নাটক। অপরিচিত গল্পের কথকের বয়স কত ছিল? 27 বছর ছিল যখন অপরিচিত গল্পে। কথক মানে কে? কথক মানে হচ্ছে কি অনুপম। অপরিচিত গল্পে যখন লেখা হয়েছিল তখন অনুপমের বয়স কত ছিল? 27 বছর। আর বিয়ের সময় 23 বছর। 4 বছর পর কিন্তু এই গল্পটা লেখা হয়েছিল। অনুপমকে শিমুল ফুলের সঙ্গে তুলনা করেন কে? পণ্ডিত মশাই। শিমুল ফুল এবং মাকাল ফুলের সঙ্গে তুলনা করেন। অপরিচিত গল্পে অনুপমের সুন্দর চেহারাকে পণ্ডিত মশাই শিমুল ফুলের সাথে তুলনা করেছিলেন কেন? অন্তঃসার শূন্য বলে। আমার পুরো বয়স হইল না কথাটি দ্বারা কি বোঝানো হয়েছে? অনুপমের পরমুখাপেক্ষী হওয়াকে বোঝানো হইল। অপরিচিত গল্পে মামার সাথে অনুপমের বয়সের পার্থক্য কত বছর? 6 বছর না? তাহলে যখন বিয়ের সময় মামার বয়স জিজ্ঞেস করলে 27 + 6 কত হবে? 33। যদি বর্তমানে হচ্ছে কি 27 বছর না, তো যদি জিজ্ঞেস করে বর্তমানে মামার বয়স কত, তো 27 + 6 যেহেতু 6 বছরের বড় 33 বছর। বিয়ের সময় জিজ্ঞেস করলে বিয়ের সময় অনুপমের বয়স ছিল 23, 6 বছরের বড় হলে 6, তখন হবে 29। অর্থাৎ মামার বয়স বর্তমানে 33, আর হচ্ছে কি অর্থাৎ গল্পটা যখন লিখছিল তখন 33, আর অনুপমের বিয়ের সময় 29। বুঝতে পারছো? অনুপমকে সঞ্চারে কোন বাবা নয় ভাবতে হয় না কেন? পরিবারের মামার প্রভাব থাকায়। ধনির মেয়ে মামার অপছন্দ কেন? মাথা উঁচু করে চলবে বলে। আশ্চর্য মাতা দ্বিতীয় ছিলেন হচ্ছে কি হরিশ। হরিশ হচ্ছে কি কানপুরে কাজ করে, সে ছুটিতে হচ্ছে কি কলকাতায় আছে। হরিশ হচ্ছে কি কার বন্ধু? অনুপমের বন্ধু। হরিশ হচ্ছে কি আশ্চর্য মাতে অদ্বিতীয়, তার হচ্ছে কি সরস রসনার গুণ আছে। হরিশের সরস রসনার গুণ আছে। তিনি হচ্ছে কি কল্যাণীকে পাত্রী হিসেবে দেখিয়ে দিয়েছিলেন। বুঝতে পারছো? হরিশ আশ্চর্য মতে অদ্বিতীয় ছিলেন। অপরিচিত গল্পে রসিক মানুষটিকে হরিশ। অপরিচিত গল্পে কার পশ্চিম লিয়ে বাস করার কথা উল্লেখ রয়েছে? শম্ভুনাথ সেনের। তারা হচ্ছে কি আগে কি করতো? আগে যখন জমিদার ছিল শম্ভুনাথ সেনরা, তখন তারা পশ্চিমা লিয়ে বাস করার কথা উল্লেখ রয়েছে। কাটি শোনা বটে বলতে দাদা কিসের প্রতি ইঙ্গিত করেছেন? পাত্রীর উপযুক্ততে তাকে ইঙ্গিত করেছেন। কল্যাণীর বাবা বিয়ের কতদিন আগে অনুপমকে আশীর্বাদ করেছেন? 3 দিন আগে। এটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আসতে পারে। অপরিচিত গল্পে খাতহীন অলঙ্কারের উল্লেখযোগ্য বৈশিষ্ট্য কোনটি? বেঁকে যাওয়া। অপরিচিত গল্পের বিয়ের একটা প্রধান অংশ কোনটি? দেনা পাওনা। ওই যে দেনা পাওনার বিষয়টা, মামা হচ্ছে কি তার ইয়ারিংগুলো কি করছিল? পরখ করছিল, এখানে কতটুকু স্বর্ণ আসছে সেক্টর মাধ্যমে পরখ করছিল। এই পর্যায়ে গিয়ে হচ্ছে কি শম্ভুনাথ সেন মনে করে যে বিয়ের আগে হচ্ছে কি আমাদের প্রতি অবিশ্বাস জন্ম নিছে, বিয়ের পর কি হবে সেটা ভেবে হচ্ছে কি তিনি বিয়েটা ভেঙে দেন। মূল কথা কিন্তু এরকম টাইপসের। মামার আদেশ অমান্য করার ক্ষমতা ছিল না কেন? অনুপমের ব্যক্তিত্বহীনতার কারণে। তার ব্যক্তিত্ব না থাকায় তিনি কোনো মতামত দিতে পারতেন না। মামা যাই বলতেন তাই তিনি মেনে নিতেন। অপরিচিত গল্পে বিয়ের অনুষ্ঠানে গহনা মাফার মধ্যে দিয়ে কি প্রকাশ পেয়েছে? হীনমনতা, ছোট মন মানসিকতা যেটাকে বলে।
শ্বশুরের সামনে অনুপমের মাথা হেড করে রাখার কারণ কি? মামার গহনা পরীক্ষার কারণে। অপরিচিত গল্প অনুপমের মামার মুখ লাল হয়ে উঠলে কেন? অপমানের কারণে। এটা মনে রাখবা, মুখ কেমন হয়? লাল। এরকম লাইন দিতে পারে, মুখ কেমন হয়? লাল। অপরিচিত গল্পে অনুপমের মামার মুখ কেমন হয়ে যায়? লাল। কিসে? রাগে? না, কিসে? অপমানে। এই প্রশ্নটা খুব গুরুত্বপূর্ণ। কিসে রাগ হয়ে যায়? অপমানে। কিরকম হয়ে যায়? লাল। রবীন্দ্রনাথ ঠাকুর রচিত অপরিচিত গল্প অনুপমের বিয়ে ভেঙে যাওয়ার মূল কারণ অনুপমের মামার হীন ব্যবহারের কারণে। অনুপম কাকে তীর্থযাত্রা করেছিল? মাকে নিয়ে তীর্থযাত্রা করেছিল। অপরিচিত গল্পে সর্বাধিক আত্মমর্যাদাবোধ সম্পন্ন ব্যক্তি হিসেবে কাকে বিবেচনা করা হয়? শম্ভুনাথ সেনকে। বুঝতে পারছো? বিয়ে ভেঙে যাওয়ার কত বছর পর অনুপম কল্যাণী আশা ছাড়েনি? 4 বছর পরও আশা ছাড়েনি, অর্থাৎ 23 বছর বয়সে তিনি কি করছিল? বিয়ে করছিল। বর্তমানে কিন্তু এটা রচিত হয়েছে 27 বছরে। 23 আর 27 ডিফারেন্স কি? 4 বছর। অপরিচিত গল্প অনুপমের বৈশিষ্ট্য কি? ব্যক্তিত্বহীন, পরনির্ভরশীল, মেরুদণ্ডহীন। যেটাই বলে ব্যক্তিত্বহীন, মেরুদণ্ডহীন একই কথা। অপরিচিত গল্পে কল্যাণীর মধ্যে কোন বৈশিষ্ট্য পাওয়া যায়? সহজ গতি, নির্মল দীপ্ত, সুশি, শুভ্র সৌন্দর্য। গুরুত্বপূর্ণ প্রশ্নাবলী। কল্যাণীর বাবা পাত্রপক্ষকে বিদায় করে দেওয়ার কারণ কি? অনুপমের ব্যক্তিত্বহীনতা এবং মামার হীনমন্যতার কারণে। গজানন সঠিক বাইশ বাক্য কোনটি? গজ, আনন্দ, এগুলো কিন্তু প্রশ্ন চলে আসে। ফাল্গু হচ্ছে কি? ভারতের গোয়া অঞ্চলের অন্তঃশীলা নদী। ফাল্গু কি? ফাল্গু হচ্ছে কি? ভারতের গোয়া অঞ্চলের অন্তঃসলীলা নদী। অপরিচিত গল্পটি প্রথম প্রকাশিত কোন পত্রিকায়? মাসিক প্রমোদ চৌধুরী সম্পাদিত মাসিক সবুজপুত্র পত্রিকায়। অপরিচিত গল্পের লেখক কে? রবীন্দ্রনাথ ঠাকুর। অনুপমের ফিসতুতো ভাইয়ের নাম কি? বিনু। মনে রাখবা, ফিসতুতো ভাইয়ের নাম বিনু। এই বিনু হচ্ছে কি? চমৎকারকে কি বলতো? চলনসই বলতো। এ হচ্ছে কি প্রথম কি কল্যাণীকে দেখতে গেছিল। অনুপম কিন্তু প্রত্যেকদিন সন্ধ্যায় বিনোদার বাসায় যাইতো, মানে সন্ধ্যায় বাসায় যাইতো, এরকম একটা লাইন তোমাদের বই কিন্তু আছে। আর একটা লাইন হচ্ছে কি? কল্যাণী সন্ধ্যায় চুল বাঁধতেছিল। এই ইনফরমেশনগুলো মনে রাখবা। কল্যাণী সন্ধ্যায় চুল বাঁধতেছিল। এখন আমরা আরও কিছু এই যেগুলো পড়ছি, সারমর্ম গল্পের কেন্দ্রীয় চরিত্র, ব্যক্তিত্বহীন, এগুলো হচ্ছে কি তোমাদের যারা হচ্ছে বি ইউনিটের আছো তারা সারাংশটা অবশ্যই মনে রাখবা। কথার অবাধ্য হবার সাহস তার মধ্যে নেই। তার সাথে বিয়ের আয়োজন হয় কল্যাণীর। বিয়েতে যৌতুক দেওয়ার কথা হয় বরপক্ষ মামা এবং কল্যাণীর বাবা শম্ভুনাথ সেনের সাথে, কিন্তু মামা সেই যৌতুকের গহনা শেকড়া দিয়ে যাচাই করে হীন মানসিকতার যে পরিচয় দিয়েছেন। মূলত এই কারণে মেয়ের বাবা শম্ভুনাথ সেন অপমানিত হয়ে মেয়ের বিয়ে ভেঙে দেন। যৌতুকের নেতিবাচক প্রভাব সমাজকে কীভাবে প্রভাবিত করে তা এখানে দেখানো হয়েছে। অন্যদিকে কল্যাণী স্বতন্ত্র বৈশিষ্ট্যের অধিকারী এক নারী। যৌতুকের কারণে বিয়ে ভেঙে গেলে নারী শিক্ষা ব্রত নিয়ে দেশ সেবায় আত্মনিয়োগ করেন এবং জীবনে বিয়ে না করার সিদ্ধান্ত নেন। যৌতুক প্রথার বিরুদ্ধে মেয়ে এক বাবার সম্মিলিত প্রতিবাদ এই গল্পের মূল আকর্ষণ। একদিকে শম্ভুনাথ সেনের বলিষ্ঠ প্রতিরোধ, অন্যদিকে দেশ চেতনার হৃদ্য ব্যক্তিত্বের জাগরণ করেছে। অনুপমের মামার অমানবিক আচরণ এবং যৌতুকের প্রতি লোভের দিকটিও গল্পে সুন্দরভাবে ফুটে উঠেছে। আচরণ, কাজে ও কথায় নারী পুরুষের সমান অধিকারের প্রতি ইতিবাচক মনোভাব গল্পের আরেকটি শিক্ষণীয় বিষয়। অর্থাৎ রবীন্দ্রনাথ ঠাকুর 20 শতকের অর্থাৎ দিকে 20 শতকের দিকে হচ্ছে কি তিনি হচ্ছে কি বাস্তবতা রিলেটেড কি লেখা শুরু করে? সাহিত্য চর্চা করা শুরু করে। মনে রাখবে এটা। অনুপম ব্যক্তিত্বহীন চরিত্র, উচ্চশিক্ষিত ছিলেন। MA পাস ছিলেন না? অনুপম MA পাস ছিলেন। কল্যাণী স্বতন্ত্র বৈশিষ্ট্য, দেশ সেবায় আত্মনিয়োগ।
শম্ভুনাথ সেন ব্যক্তিত্ববান, যৌতুকের বিরুদ্ধে, মামা যৌতুক লোভী, মানসিকতাহীন আচরণ। সামাজিক পটভূমিটা কি? অমানবিক যৌতুক প্রথা। গুরুত্বপূর্ণ প্রশ্ন। অনুপম মামার বয়সে 6 বছরের বড়। বাবা ছিলেন উকিল, কল্যাণী বাবা ছিলেন ডাক্তার। অনুপমের পিসতুতো ভাইয়ের নাম বিনোদা। আসল জামাতা দ্বিতীয় ছিলেন অনুপমের বন্ধু হরিশ। এই বিনোদার ভাষা মনে রাখবা। এই বিনোদার হচ্ছে কি ভাষাটা কেমন ছিল? অত্যন্ত আর্ট না? এখানে একটা কনফিউজ প্রশ্ন আছে। অত্যন্ত আর্ট। বিনোদার ভাষা কেমন জিজ্ঞেস করলে কি বলবা? অত্যন্ত আর্ট। যদি জিজ্ঞেস করে বিনোদার বর্ণনার ভাষা, শুধু ভাষা জিজ্ঞেস করলে অত্যন্ত আর্ট। যদি বর্ণনার ভাষা জিজ্ঞেস করলে অত্যন্ত সংকীর্ণ। মনে থাকবে, বিনোদার ভাষা অত্যন্ত আর্ট, বিনোদার বর্ণনার ভাষা অত্যন্ত সংকীর্ণ। অনুপমের মাথা হেট হবার কারণ? লজ্জায় মামা কল্যাণীর গহনা পরীক্ষা করার পর। কল্যাণীর মাতৃ আজ্ঞা বলতে কি বোঝানো হয়েছে? দেশের প্রতি দায়বদ্ধতা, অর্থাৎ দেশপ্রেমকে বোঝানো হয়েছে। কল্যাণী আশীর্বাদ করতে কাকে পাঠানো হয়েছিল? বিনোদাকে। অনুপমের পণ্ডিত মশাই তুলনা করেছিল শিমুল ফুল মাকাল ফুলের সাথে। গজাননের ছোট ভাই বলা হয় অনুপমকে। অনুপমকে গল্পে গজাননের ছোট ভাই হিসেবে আখ্যায়িত করা হয়েছে। অপরিচিতা গল্পটি প্রকাশিত হয় মাসিক সবুজপত্র পত্রিকায় 1914 সালে। অপরিচিতা হলো পড়ছি। দৈনিক নাম সুচেতন, আজকে দেখলাম আমি। পিতা মহর্ষি দেবেন্দ্রনাথ শারদী, এগুলো পড়ছি। পেশায় গিয়েছিলেন উপন্যাসিক, নাট্যকার, প্রাবন্ধিক, দার্শনিক, সঙ্গীতজ্ঞ, চিত্রশিল্পী, গল্পকার। প্রথম প্রকাশিত পত্রিকার নাম হচ্ছে কি সাধনা। তার প্রথম প্রকাশিত পত্রিকার নাম কি? সাধনা। সাধনা পত্রিকার প্রথম সম্পাদক সুধীন্দ্রনাথ ঠাকুর। সাধনা পত্রিকার প্রথম সম্পাদক কে ছিলেন? সুধীন্দ্রনাথ ঠাকুর। বি ইউনিটের জন্য এই প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ। সম্পাদিত পত্রিকা সাধনা 1984, 1894, ভারতী 1898, বঙ্গদর্শন 1901, তত্ত্ববোধিনী 1911। প্রথম প্রকাশিত তার কাব্যগ্রন্থ হচ্ছে কি? বনফুল। কি? বনফুল। প্রথম প্রকাশিত কবিতা হিন্দু মেলার উপহার। প্রথম প্রকাশিত উপন্যাস বউ ঠাকুরানীর হাট। প্রথম প্রকাশিত ছোট গল্প ভিখারিণী। প্রথম প্রকাশিত নাটক ভাল্লিকি প্রতিভা। বাংলা ছোট গল্পের জনক বলা হয় তাকে। শ্রেষ্ঠ কাব্য সংকলন হচ্ছে কি? সঞ্চয়িতা। শ্রেষ্ঠ কাব্য সংকলন কি? সঞ্চয়িতা। সর্বশেষ গল্প মুসলমানের গল্প। কলকাতা বিশ্ববিদ্যালয় তাকে দিলিট উপাধি দেয় 1913 সালে। ঢাকা বিশ্ববিদ্যালয় 1934 সালে। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় 1940 সালে। মৃত্যুর 1 বছর আগে না? উপন্যাস ছিল চোখের বালি, চতুরঙ্গ, ঘরে বাইরে, শেষের কবিতা, যোগাযোগ, নাটক রাজা অচলায়তন, ডাকঘর, মুক্তধারা, রক্তকবি। সংখ্যাবাচক তথ্য কি? অনুপমের বর্তমান বয়স 27, কল্যাণীর বর্তমান বয়স 19। বিয়ের সময় অনুপমের বয়স 23 বছর, বিয়ের সময় কল্যাণীর বয়স 15 বছর। মামার বর্তমান বয়স 33, শম্ভুনাথ সেন বয়স 40। অনুপমের চেয়ে মামা 6 বছরের বড়। শম্ভুনাথ অনুপমকে দেখে বিয়ের 3 দিন আগে। রেলে কল্যাণীর সাথে মেয়ে ছিল 2 থেকে 3টি। বিয়ের সময় বরকনের বয়সের ব্যবধান 8 বছর। শব্দার্থটি অন্নপূর্ণা, দেবী, পূর্ব, গজানন মানে গণেশ। ফলগু মানে হচ্ছে ভারতের গয়া অঞ্চল, অন্তশীলা নদী, অন্তপুর হচ্ছে অন্দরমহল। গুড়গুড়ি মানে আলবেলা। যে মেয়ে নিজেই স্বামী নির্বাচন করে, এটা মনে রাখবো, খুব গুরুত্বপূর্ণ। যে মেয়ে নিজের স্বামী নির্বাচন করে তাকে বলা হয় স্বয়ংবরা। উমেদারি, প্রার্থনা, মন, বিধানধারকতা, প্রজাপতি, বিয়ের দেবতা। শেখরা, স্বর্ণাকার, সৌগাত, এটা খুব গুরুত্বপূর্ণ। সৌগাতের শব্দ কি? ওফটোকন। ইয়ারিন, কানের দুল, প্রদোষ, সন্ধ্যা, এটাও গুরুত্বপূর্ণ। জরিমা, আড়ষ্টতা, এটাও গুরুত্বপূর্ণ। রচয়িতা রবীন্দ্রনাথ বা সাহিত্য সাধু ভাষায় লেখা হয়েছিল। কেন্দ্রীয় চরিত্র কল্যাণী, অনুপম। সাহিত্যের রূপ আগ্নিক, ছোট গল্প এটা। দৃষ্টিভঙ্গি যৌতুকের বিরুদ্ধে প্রতিরোধ ও প্রতিবাদ। প্রথম প্রকাশিত সবস্তুত 1914 সালে, কার্তিক সংখ্যা 23-21। সবস্তুত পত্রিকার সম্পাদক প্রমোদ চৌধুরী। কিছু প্রশ্ন উত্তর। গল্পে ফলের বুকের উপর কি এসে বসলো? ভ্রমর। ভ্রমরে সে বসছিল। তোমরা যখন গল্প পড়ছো তখন দেখছো এই লাইনটা। কোন বাতাসে অনুপমের শরীর মন কাঁপতে লাগলো? বসন্ত বাতাসে।
অনুপম কত বছর ধরে কল্যাণীর পাশে অবস্থান করছে? 4 বছর। মাকাল ফল কোন বিশেষত্ব ব্যবহৃত হয়? গুণহীন। অপরিচিত গল্পটি প্রথম কোন পত্রিকা প্রকাশিত? সর্বসত্য পত্রিকায়। গল্পে খার আচরণের যৌতুক প্রথা প্রতিরোধিক প্রতিফলিত হয়েছে? কল্যাণীর পিতা। অপরিচিত কোন পুরুষের জমানিতে লেখা? উত্তম পুরুষ। প্রার্থনা শব্দটি বোঝাতে অপরিচিত গল্পে কোন শব্দটি ব্যবহৃত হয়েছে? উমিদারি। গল্প অনুপম কোন সময় বিনোদের বাড়িতে যেত? এই যে বলছিলাম, সন্ধ্যায়। গল্পে কোন দ্বীপের কথা বলা আছে? আন্দামান দ্বীপ। মকরমুখা কি? বালা। মকরমুখা কি? বালা। অনুপম ফিস্তুত ভাইয়ের নাম কি? ভিনু। এককালে ইহাদের বংশের লক্ষ্মীর মঙ্গল বলা ছিল। এখানে লক্ষ্মীর মঙ্গল বলতে বোঝানো হয়েছে অর্থ সম্পদকে। অনুপমের উপর তার মামার ছিল আধিপত্য। প্রদোষ সন্ধ্যা। গল্পে নায়িকাকে অপরিচিতা বলার মধ্যে কি ফুটে উঠেছে? নায়িকার অন্তর্নিহিত শক্তিকে না আছে না। ফল্গু নদী কোথায় অবস্থিত? ভারতে। স্টেশন অনুপম কি ফেলে যায়? ক্যামেরা। তাই না? মন্দ নয় খাঁটি শোনা বটে, এটা বলেছেন কল্যাণী রূপ, বলেছেন ভিনু। অনুপমের ফিস্তুত ভাই। গল্প অনুপম মনে ফুলকে ভরে যায় কেন? কল্যাণী বিয়ে না করার ফোন করেছে বলে। তবু ইহার বিশেষ মূল্য আছে। এখানে কিসের মূল্যের কথা বলা হয়েছে? জীবনের। কিসের? জীবনের। বিয়ের অনুষ্ঠানে কন্যার গহনা ঘটনা কি প্রকাশ পেয়েছে? হীনমন্যতা। অনুপম কেমন প্রকৃতির লোক? ব্যক্তিত্বহীন। মনুকে ধর্মীয় বিধানদাতা। কল্যাণী চরিত্র প্রতিফলিত হয়েছে প্রতিবাদ। এই জীবন দৈর্ঘ্যের চেয়ে না গুণের চেয়ে বড় খাট জীবন। 27 বছর অনুপমের জীবন। ছোটকে যাহারা সামান্য বলিয়া ভুল করে তাহা ইহার কি বুঝিবেন? রস। মনে রাখবা। ছোটবেলা অনুপম সুন্দরী চেহারা লইয়া পণ্ডিত মশাই তাকে কিসের সহিত তুলনা করেছিলেন? মাকাল ফল ও শিমল ফুল। অনুপমের পিতা এককালে কেমন ছিলেন? গরিব ছিলেন। অনুপম বাবা কি করে 25 টাকা অর্জন করেন? উকিলাতি। অনুপমের বাবা আগে গরিব ছিলেন, কিন্তু উকিলাতি করে তিনি বিপুল টাকা অর্জন করে। অনুপম কার হাতে মানুষ? মার হাতে মানুষ, অর্থাৎ মায়ের। অনুপমের মা কেমন ঘরের মেয়ে? গরিব ঘরের মেয়ে। অন্নপূর্ণার কোলে গজানোর ছোট ভাইটি কি? অনুপম। কল্যাণীর পিতা মাত্র স্বীকার করিবেন? অনুপম সৎপাত্র। মামার পছন্দ নয় কোনটি? ধনীর কন্যা। মামা ভাগ্য দেবতার এজেন্ট বলা হয় কেন? মতামতের জন্য। মামা অস্তিত্ব মধ্যে কি জড়িত? টাকার প্রতি আসক্তি। কে কানপুরে কাজ করে? হরিশ, অনুপমের বন্ধু। হরিশ চুরিতে কোথায় এসেছিল? কলকাতা। কিছুদিন পূর্বে অনুপম কি পাশ করে? MA পাস। অবকাশের মরুভূমির মধ্যে অনুপমের হৃদয়ে তখন কি বিশ্বব্যাপী কি? আচ্ছা, এটা সম্পূর্ণ দেয় নাই। আশা করি তোমরা বুঝতে পারছো। এখানে তোমাদের আরো অনেক প্রশ্ন দেওয়া আছে। দেখো, তোমাদের আরো অনেক প্রশ্ন কিন্তু এখানে দেওয়া আছে। প্রায় 93টা প্রশ্ন দেওয়া আছে। আমরা 10টা মতো প্রশ্ন সলভ করে এখান থেকে অনেকগুলো তো পড়লাম, বাকিগুলো তোমরা পড়ে নিবা। এই শীটটা তোমাদের দিয়ে দেওয়া হবে। রবীন্দ্রনাথ ঠাকুর কত সালে জন্মগ্রহণ করেন? 1861 সালে, 1268 বঙ্গাব্দে। বাংলা সাহিত্যের প্রথম সার্থক ছোট গল্প রচিত রবীন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথ ঠাকুর কোথায় অভিধায় সম্ভাষিত? বিশ্বকবি না? গল্পগুচ্ছ কত গল্প সংকলিত ছিল? 95, আমরা পড়ছিলাম। রবীন্দ্রনাথ ঠাকুর কুষ্টিয়া শিলাদহে বসবাস করেছিলেন কেন? মনে রাখবা, জমিদারি দেখাশোনার জন্য। কোথায় বসবাসকালে রবীন্দ্রনাথ ছোট গল্প রচনা স্বর্ণযুগ বলা হয়? কুষ্টিয়ার শিলাদহে। কাজী নজরুল ইসলাম ছোট গল্পের পাশাপাশি উপন্যাস লিখেছেন। কাজী নজরুল ইসলামের সাথে কার সাদৃশ্য? রবীন্দ্রনাথ ঠাকুরের। রবীন্দ্রনাথ ঠাকুর বিশ্ব থেকে যেসব ছোট গল্প লিখেছেন, যে বলছিলাম, বাস্তবতা নিয়ে লিখছিলেন। শেষের কবিতা, উপন্যাস, রক্তকবরী, নাটক। রবীন্দ্রনাথ ঠাকুর কত সালে মৃত্যুবরণ করেন? 1941। অনুপম কার হাতে মানুষ? মার হাতে। অনুপমের মা কেমন ঘরের মেয়ে? গরিব ঘরের মেয়ে। কাকে দেখলো অন্নপূর্ণার কোলে গজানো ছোট ভাই মনে হয়? অনুপমকে। অনুপম থেকে তার মামা বড় জোরে 6 বছরের বড়। কন্যার পিতা মাত্র স্বীকার করিবে? গল্পকথাক একজন সৎপাত্র, অর্থাৎ অনুপম একজন সৎপাত্র। দেখো, এগুলো কিন্তু পড়াইছি, তোমরা পড়ছো। অনুপম নিতান্ত ভালো মানুষ কেন? তিনি হচ্ছে কি ভালো মানুষ হওয়ার কোনো ঝঞ্ঝাট নাই বলে। কেমন ঘর থেকে অনুপম সম্বন্ধ এসেছিল? অনেক বড় ঘর থেকে। অপরিচিত গল্পে উল্লেখিত বিবাহ সম্বন্ধে কার একটা বিশেষ মত ছিল? মামার।
অনুফর্মের বন্ধুর নাম কি? হরিশ। হরিশ কোথায় কাজ করে? কানপুরে। হরিশ ছুটিতে কোথায় এসেছিল? কলকাতায়। অনুফর্মের মন উতলা বলতে কি বোঝানো হয়েছে? আচ্ছা, এই প্রশ্নটা একটু দেখি। 5 নম্বর। আকুলতা। কি? আকুলতা বোঝানো হয়েছে। অর্থাৎ মন উতলা বলতে যখন তে সন্দেহ হচ্ছে কি কল্যাণী বিয়ের পণের কারণে হচ্ছে কি বিয়ে করে নাই, বিয়ে না করে হচ্ছে কি তিনি হচ্ছে কি সেটা প্রতিবাদ করে হচ্ছে কি দেশ সেবায় নিযুক্ত হয়ে গেছে, এটা শুনে হচ্ছে কি তিনি মন উতলা হয়ে গেছিল। অপরিচিত গল্প অনুভব এবং অবকাশ বলতে কোনটি বোঝানো হয়েছে? এগুলো পড়ে নিবে তোমরা। কোন বাতাসে অনুভবের শরীর মন কাঁপতে থাকে? বসন্ত। হরিশ কোন বিষয়ে অদ্বিতীয় ছিল? আশ্চর্যমতে। কার মন ছিল তৃষ্ণার্ত? অনুভবের। মামা কাকে ফেলে ছাড়তে চান না? হরিশকে। কথাটা কার বৈঠকে উঠল? হরিশের। মামার কাছে মেরেছে মেয়ের বাপে দেশ ত্যাগ করে পশ্চিমে গিয়ে বসবাস করার কারণ কি ছিল? জরুরি। কি? জরুরি। অপরিচিত গল্প লিখিত এগুলো তোমরা পড়ে নিবা। তখন বরের হাট মার্গ বলতে বোঝা হচ্ছে কি যৌতুকের কারণে। অনুভব মন নরম হলো কেন? মেয়ের বাবার হত্যার লোভে। এগুলো তোমরা জাস্ট পড়ে নিবা। এখানে তোমাদের অনেক এমসিকিউ দেওয়া আছে। কোনো এমসিকিউ যদি তোমাদের বুঝতে সমস্যা হয় বা কোনো কনফিউজড লাগে তোমাদের মধ্যে, তোমরা সরাসরি হচ্ছে কি আমাকে কমেন্টে বলতে পারো, বা হচ্ছে কি করতে পারো, গ্রুপে গিয়ে হচ্ছে কি প্রশ্নটা জিজ্ঞেস করতে পারো, বা আমাকে ইনবক্সেও জানাতে পারো। পরিচিত উত্তম পরিচিত জমানিতে লেখা সবুজ পত্র পত্রিকায়। সব অপরিচিত গল্পটা সবার জন্যই সহজ। ইনশাআল্লাহ তোমাদের এখান থেকে প্রশ্ন আসলে তোমাদের কোনো ভুল হবে না। তো আজকের ক্লাস এতটুকু। আর হ্যাঁ, এগুলো জাস্ট তোমাদের আমি এমসিকিউর জন্য পড়াইছি। বি ইউনিটে হচ্ছে কি এখান থেকে হচ্ছে কি তোমাদের দেখবা রিটেনের জন্য কিছু হচ্ছে কি একটু পড়া লাগে। এই বিষয়ে হচ্ছে কি আমি তোমাদের রিটেনের জন্য আলাদা ক্লাস নিব পরবর্তীতে ইনশাল্লাহ। এটা হচ্ছে কি জাস্ট এমসিকিউর ক্লাস। আমরা হচ্ছে কি অপরিচিত গল্পটা অনেক সহজ, তাই আমি তোমাদের বিষয়টা হচ্ছে কি তাড়াতাড়ি বোঝানোর চেষ্টা করতেছি যে আমরা সবাই এটা কিন্তু পারি, কিন্তু পারার মধ্যেও যেগুলো আমাদের জন্য জানার জরুরি আমি শুধু তোমাদের সেগুলোই প্রোভাইড করতেছি, কারণ আমাদের এখন অনেক সিলেবাস বাকি রয়ে গেছে। আমাদের কিন্তু এসএফ কিন্তু পরীক্ষা চলে আসতেছে। ঢাকা বিশ্ববিদ্যালয় বিভিন্ন বিশ্ববিদ্যালয় কিন্তু পরীক্ষার তারিখ দিয়ে দিছে। খুব অল্প সময়ের মধ্যে যদি আমরা বিস্তারিত জানতে যাই, দেখবো হচ্ছে কি তোমরা সব কিছু গোলায় ফেলবা। তা আমি চাইতেছি তোমাদের জন্য হচ্ছে কি বেস্ট যে এগুলো তোমাদের জানা জরুরি পরীক্ষার হলে ঢোকার আগে এগুলো তোমাদের জানানো। ইনশাল্লাহ এখান থেকে অপরিচিত থেকে প্রশ্ন আসলে এখানের মধ্য থেকে হচ্ছে কি তোমাদের প্রশ্ন আসবে ইনশাল্লাহ। তো আজকের ক্লাস এ পর্যন্ত। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আমার জন্য দোয়া করিও। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।